প্রচুর নাম শুনছিলাম সাকিব আল হাসানের। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি কি। তামিম সাকিব ছেলেটা কেমন, তো তামিম একটা শব্দ বলেছিল, ডিফারেন্ট। 2009-এর পর থেকে আমি মনে করি যে সে হয়েছেন আমাদের রোল মডেল। তো সাকিব ঠিক জনসেবার জন্য পলিটিক্সে জয়েন করেছেন, এটা ঠিক আমি কনভিন্স না। সাকিব প্রবাবলি আরও পাওয়ার চেয়েছেন। যদি আপনি নিজে মনে করেন যে ভুল করেছেন এবং যদি স্বীকার করেন, তাহলে আমার মনে হয় যে যে কোনো মানুষই আপনাকে ক্ষমা করবেন। সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। সাকিবকে বুঝতে হলে আপনাকে শুরু করতে হবে এই ড্রেসিং রুম থেকেই, কারণ এই ড্রেসিং রুমটাই তো সাকিবদের ঘর। মাগুরা থেকে আসা সাদামাটা এক ফয়সালকে কিভাবে দেখেছিলেন তার সতীর্থরা, কেমন ছিলেন প্রথম দিনের সাকিব। প্রিমিয়ার ডিভিশনে আমি সোনারগাঁয়ের ক্যাপ্টেন ছিলাম। সাকিব ভিক্টোরিয়ার হয়ে খেলতে এসেছিলেন, জাস্ট একটা বা দুইটা ম্যাচ হয়তো ওই বছর খেলেছিলেন আন্ডার-19 থেকে এসে। তো তখন প্রচুর নাম শুনছিলাম সাকিব আল হাসানের। আন্ডার-19 লেভেলে 100 করতেন, এভরিডেই সে রান করতেন এবং লেফট আর্ম স্পিনার। তো আমাদের সাথে ওই ম্যাচটাতে যখন সে ব্যাটিংয়ে নামলো, তাপস ভাইয়ের বলের এগেনস্টে সে পরপর 3 বলে 3টা ক্যাচ দিয়েছিলেন। একটা কিপার মিস, একটা ফার্স্ট স্লিপ, আবার কিপার মিস, তারপর 4 নম্বর বলে আউট হয়েছেন। তো আমি অবাক হয়েছিলাম যে এত নাম শুনছি যে এভরিডে রান করে, কিন্তু এখানে 4 বলে 4বার 3বার সুযোগ পেয়ে 4 নম্বর বলে আউট হওয়া। তারপর সে বোলিং করেছিলেন, তার বলিং আমি খেলেছিলাম ওই ম্যাচই। এখনও যেমন বল করে ঠিক শুরুতে এমনই ছিলেন, খুব ক্লেভার বলার ছিলেন। অতটুক ছেলে যখন খেলছিল আমি অবাক হয়ে তার খেলা উপভোগ করছিলাম। তারপরে খেলা শেষে সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। সাকিব আল হাসানকে আমি বলি, তুমি আমার সঙ্গে দেখা করবা মাগুরা জেলা ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য। আমি তাকে বলি যে তুমি কি বল করো, তখন সে বলে আমি পেস বল করি। তখন আমি তাকে বল করতে বললে সে পেস বল করে। আমার কেন যেন মনে হয়েছিল ছেলেটি উচ্চতা কম হবে, এই দেখে আমি তাকে স্পিন বল করার কথা বলি। এবং আমার কথা শুনে সাকিব আল হাসান যখন স্পিন বল করলো, তখন চমৎকার বলে টার্ন করাচ্ছিল। আমি তার বলিং দেখে মুগ্ধ হয়ে আমি তাকে বলি আজকের পরে আর পেস বল করবে না, স্পিন বল করবে। মাগুরাতে প্রথম দেখছি সাকিবকে, তখন আসলে আমার এক ফ্রেন্ড ছিল, সে বললো যে এখানে একটা ছেলে চান্স পেয়েছে। আমি বললাম ছেলেটাকে ডেকে নিয়ে আসো, তো ডেকে নিয়ে আসছে, তখনই দেখছি সাকিবকে। আমি প্রথম সাকিবের নামটা কিভাবে শুনেছিলাম সেটা মনে আছে আমার। সেটা ইংল্যান্ড থেকে একটা ক্রিকেট ম্যাগাজিন, হয় ক্রিকেটার হবে অথবা উইজডেন হবে, ওইখানে সারা বিশ্বের মোস্ট প্রমিজিং আন্ডার-15 ক্রিকেটার্সদের নিয়ে একটা ফিচারের মতো ছিল বিভিন্ন দেশের। তো বাংলাদেশ থেকে ওখানে সাকিব আল হাসানের নামটা ছিল। টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে যখন বেরিয়ে আসছে মাঠ থেকে, তখন সাকিবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে টেস্ট খেলা তো একটা স্বপ্ন থাকে সব দলের মানে সব ক্রিকেটারের, তা আপনার কেমন লাগবে? তো সাকিব ভাবলে সিন মুখে, আর একটা ভঙ্গি আছে না, ওরকম একটা, বললো ভালোই। তো আমি ভাবছি যে আমি তো তখন মোটামুটি একটা প্রতিষ্ঠিত সাংবাদিক আর একটা নতুন ছেলে, তো আমি ভাবছি ও বোধহয় খুব শাই, মানে আমার সাথে কথা বলতে একটু বোধহয় লজ্জা পাচ্ছে। পরে আমি বুঝেছি ওইটাই সাকিব। আমি যখন ছোট ছিলাম, যখন বড় ভাইরা টিভিতে খেলা দেখতো, তখন বলতো দেখো সাকিব ক্রিকেট খেলতেছে, তখন থেকে আমার একটু দেখার ইচ্ছা ছিল। তো তারপরে যখন ফার্স্ট 2015 সালে মিরপুরে আসছিলাম, তখন সাকিব ভাইকে দেখছিলাম। তো ওইখান থেকে সাকিব ভাইকে অনেক ফলো করি। বিগত কয়েক দশকের ধরে যদি এক নম্বরে আমাদের কোনো বাঙালি থেকে থাকে, কোনো বাংলাদেশি থেকে থাকে,
সিদ্দিক ফয়সাল নামে। ফয়সাল থেকে সাকিব হয়ে ওঠার গল্পটা ওখানে গিয়ে পাওয়া যায় এখানে। গাড়ি নিয়ে বেরিয়েছে, সাকিব নিয়ে যাচ্ছে সম্ভবত যে মাঠটাতে সে প্রথম খেলা শুরু করেছিল বা যেখানে তাকে লোকাল কোচ গোর্কি তাকে পিক করেছিল, আলুকদিয়া মাঠে। ওইখানে যাওয়ার পথে একটা জায়গায় গাড়ি থামাইলাম আমরা, আমাদের সাথে ছিল শামসুল হক টেঙ্কু, আমাদের ফটোগ্রাফার। ও দেখলো এখানে মাগুরা 1 কিলোমিটার একটা লেখা, মাইলস্টোন। তো মাগুরা 1 সাকিব অনেকে মিলে তো ওর মাথার মধ্যে একটা ক্লিক করেছে যে একটাকে পিছনে রেখে সাকিবের একটা ছবি তুলবে, মাগুরা 1 নাম্বার, 1 কিলোমিটার যদিও। তো ওইটার জন্য আমরা নামলাম গাড়ি থেকে। তো রাস্তাটা উঁচু, তো রাস্তাটা ঢাল হয়ে গিয়ে নিচে হচ্ছে সমান জায়গা, ওইখানে ধান শুকাতে দিয়েছে একটা মহিলা, গ্রামের মহিলারা যেরকম হয় ওই শাড়িটা কানের পিছন দিয়ে দেওয়া, ধান শুকাচ্ছে। তো আমরা ছবি টবি তুলছি, হঠাৎ করে ওই মহিলা ওই রাস্তায় উঠে এলেন, এসে হঠাৎ করে সাকিব আর ইউ সাকিব আল হাসান ইংরেজিতে। তা আপনি তো বুঝতে পারেন এটা মানে মাগুরার মতো জায়গায়, শহর থেকেও একটু দূরে গ্রামের মধ্যে একটা মহিলা ধান শুকাচ্ছে না, পুরো জিনিসটা আমরা চিন্তা করতে বলি। তা আমি তো বিস্মিত বলে কম বলা হয়, মহাবিস্মিত, আকাশ থেকে পরে হাত পা ভেঙে ফেলার মতো অবস্থা। তো আমি বললাম যে আমরা তো ইংলিশে, যে শুধু ইংলিশে বলেছি, ইউ আর টকিং স্পিকিং ইন ইংলিশ, বলে ইয়েস। হোয়াই? আই এম শ্রীলঙ্কান। মানে শ্রীলঙ্কান মহিলা ওর বাংলাদেশে একজনের সঙ্গে বিয়ে হয়ে সে বাংলাদেশে আসছে। পরে আমি গল্পটা শুনলাম, কিন্তু তার কাছে কিন্তু সে দেখেন ধান শুকানো বাদ দিয়ে শ্রীলঙ্কার একটা মহিলা, সে উঠে সাকিবকে দেখে এতটা এক্সাইটেড। তো ওইটাকে আমি একটা খুব সিম্বলিক মনে করি যে সাকিব আসলে যে কোন জায়গাটাতে পৌঁছে গিয়েছিলেন। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, আমরা অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড মধ্যে আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। তামিমকে যখন আমি প্রথম বড় একটা ইন্টারভিউ করি, আমি সাকিব সম্পর্কে জিজ্ঞেস করছিলাম আপনার বেস্ট মানে ফ্রেন্ড কে বাংলাদেশ টিমে, তো বলেছিল সাকিব। তখন তামিম যে তামিম সাকিব ছেলেটা কেমন, তো তামিম একটা শব্দ বলেছিল, ডিফারেন্ট। আমি যখন বড় হয়েছি আমাদের রোল মডেল ছিল আকরাম ভাই, বুলবুল ভাই, নান্নু ভাই, ওনারা আমাদের রোল মডেল ছিল। তারপর তো এখন তো আর কি সাকিব ঢুকার পর আর কি 2009-এর পর থেকে আমি মনে করি যে সে হয়েছেন আমাদের রোল মডেল আর কি। ইয়াং ক্রিকেটার যারা উঠতি, যারা শুরু করেছেন, সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, ওদের দেখে দেখে বড় হয়েছেন। তো অসাধারণ লাগে অ্যাজ এ প্লেয়ার, মাঠে যখন খেলেন চ্যাম্পিয়ন প্লেয়ার। ক্রিকেট ব্রেনটাও আমি বলবো যে বাংলাদেশের মধ্যে সেরা 3-4 জনের মধ্যে একজন আমি মনে করি। সাকিবের কেরিয়ারের বড় টার্নিং পয়েন্ট হলো 2009-এর জানুয়ারিতে, যখন তিনি ফার্স্ট টাইম এই আইসিসির র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষে আসলেন। কাজে ওইটা তার মানে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার মাত্র 3 বছরের মাথায়। ওইটা সাকিবকে একটা আছে না যে ধীরে ধীরে হওয়া, ওই 1 নম্বর হওয়াটা ওইটা এমন একটা ব্যাপার ছিল বাংলাদেশের জন্য, ওইটাই রাতারাতি সাকিবকে ওভারনাইট স্টার বানিয়ে দিয়েছে। সাকিব যেহেতু একজন বড় স্টার আমাদের দেশে, সেহেতু তাকে আমি শুধু একজন খেলোয়াড় হিসেবেই চিনতাম, যার হয়তো মূল্যবোধ নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে আর কি। ফার্স্ট যখন এই জেনারেশনটা আসলো, এরা সাংবাদিকদের সঙ্গে একটু প্রফেশনাল ব্যবহার করা শুরু করলো, সেটা কখনো কখনো আমাদের খুব চোখে লেগেছে। আমার মনে আছে একটা উদাহরণ, যে সাকিব হয়তো ট্রেনিং থেকে বেরিয়ে যাচ্ছে, এক সাংবাদিক বললো, ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেবেন, বলে আপনাকে কেন দেবো। মানে ওইটা সাংবাদিকদের কাছে একটা শখ ছিল যে একটা প্লেয়ার এইভাবে কেন কথা বলবে, কিন্তু আসলে তো এইভাবেই বলার কথা। মহেন্দ্র সিং ধোনির কাছে গিয়ে কি একটা ইন্ডিয়ান সাংবাদিক চেনা নাই জানা নাই বলতে পারবে আপনার ফোন নাম্বারটা দেন। আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে চাই 2011 সালে ঘরের মাঠে বিশ্বকাপ, সবার মাটিতে বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছেন, কিন্তু সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কিছু সমালোচনার ঝড় আমরা দেখেছি। উনি নিশ্চুপ ছিলেন বেশ কয়েক সময়, বা এই নিয়ে পোস্ট বা কোনো কিছু উনি মুখ খোলেননি। সো এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু দিন শেষে আমার মনে হয় আমরা তার অবদানকে আমাদের মনে রাখা উচিত। আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে,
কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে। বিভিন্ন কারণে হয়তো সে এই যে একটা জুলাইয়ের যে গণবিপ্লব হতো সে সময় চুপ ছিল, সেটা অবশ্যই অন্যায়, সেটাকে আমি অবশ্যই অন্যায়কে অন্যায় বলবো। কিন্তু তাই বলে তার একটা অন্যায়ের জন্য তার সকল যে অ্যাচিভমেন্ট, তার যে সকল অর্জন তাকে অস্বীকার করে, এটা বলে মনে করি আমি এই যে স্বাধীন বাংলাদেশে সেটা চরম মূর্খতা এবং একজনের প্রতি একটা অলেজ্জপূর্ণ যে আচরণ, সেটাই হচ্ছে এটা। এই একটা ব্যাপারে আমি সবসময় সাকিবের এগেনস্টে ছিলাম। কোনোদিন আমি এই সাপোর্টটা আমি করিনি। এই কারণে আমি একবার অনেক দিন তার সাথে কথাও বলিনি যে কেন এখানে আসতে হবে। এটা আমি কোনো সময় সাপোর্ট করিনি, এটা আমি এখনও সাপোর্ট করি না, কারণ আমি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমি বুঝি। এটা সাকিবের চয়েস এবং ডেফিনেটলি তার এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। এটা আওয়ামী লীগ সরকারের পতনের পর মনে হচ্ছে। আমার সবসময় এটা মনে হয় যে সাকিব যে পলিটিক্সে জয়েন করেছেন, পলিটিক্সে তো মানুষ নানা কারণে জয়েন করে এবং আমাদের দেশে বেশিরভাগ মানুষ জয়েন করে যে কারণে ক্ষমতার জন্য, টাকার জন্য। তো সাকিব ঠিক জনসেবার জন্য পলিটিক্সে জয়েন করেছেন এটা ঠিক আমি কনভিন্স না। সাকিব প্রবাবলি আরও পাওয়ার চেয়েছিলেন এবং সাকিবের কেরিয়ারে 2014 সালের একটা ঘটনা আছে যখন তাকে 6 মাসের জন্য ব্যান করা হয়, প্রথমে 1 বছর বোধহয় করা হয়েছিল। তো ওইটার পরে আমি সে কিছুদিন আগে তাকে নিয়ে একটা ডকুমেন্টারিতে তিনি এই কথা বলেছেন। এর আগে পার্সোনালি আমাকে এই কথাটা উনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার যে একটা চিন্তাভাবনা ছিল, মূলত ক্রিকেট কেন্দ্রিক যে চিন্তাভাবনাটা ছিল, ওইটাতে একটা বড় ধাক্কা লাগে ওই সাসপেনশনটা। ওইটার পরে আমার ধারণা সাকিব কোনো এক সময়ে সরাসরি তিনি না বললেও আমি যেটা অনুমান করি তার কথা থেকে, আমার সঙ্গে বিভিন্ন আলাপ থেকে, এইটার পরেই প্রবাবলি হি ডিসাইডেড যে আমি খুব পাওয়ারফুল একজন মানুষ। যদি আপনি নিজে মনে করেন যে ভুল করেছেন এবং যদি স্বীকার করেন, তাহলে আমার মনে হয় যে কোনো মানুষই আপনাকে ক্ষমা করবেন ডেফিনেটলি। এখন আপনি যদি মনে করেন যে না আমি ভুল করি নাই, তাহলে তো ডিফারেন্ট কেস। যদি আপনি মনে করেন যে না আমি ভুল করেছি এবং আপনি যদি স্বীকার করেন, তাহলে আমি শিওর যে সবাই সেটা ক্ষমার চোখেই দেখবেন। সাকিব অলওয়েজ একটা ডিভাইসিভ ক্যারেক্টার। কেউ তাকে পাগলের মতো ভালোবাসে, কেউ তাকে পছন্দ করে না, এটা অলওয়েজ ছিল তার চরিত্রের মধ্যে। এখন যেটা হয়েছে, এখন তো আসলে কিছু বড় একটা অংশের কাছে তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন। আমি সাকিবের পক্ষে বলছি না, কিন্তু বাংলাদেশের রেসপেক্টে এই জুলাই মাসে যে গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার বিপ্লব যেটাই বলি না কেন, আমরা যদি জুলাইয়ের শুরুতেও যাই, জুলাইয়ের মাঝখানেও যাই, কেউ কিন্তু বুঝতে পারেনি যে এটা 15 দিনের মধ্যে এরকম একটা বড় ঘটনা ঘটে যাবে। এবং বাংলাদেশের যে কালচার, সেইখানে একটা সরকার দলীয় এমপি সরকারের বিরুদ্ধে যায়, এমন কোনো স্টেটমেন্ট দিবে বা বলবে, আমাদের এই কালচার, আমাদের সংসদেই তো নিজের দলের বিরুদ্ধে কোনো ভোট দেওয়ার অধিকার নেই, আমাদের সংবিধানেই এটা নিষিদ্ধ করে দেওয়া আছে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। তো সেইখানে এটা আমরা, মুশকিলটা হচ্ছে এইখানে যে অন্য এমপিদের আপনি শুধু রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করছেন, যে আওয়ামী লীগের এমপি। এইখানে তো সাকিব আল হাসান একজন ক্রিকেটার, আপনার প্রিয় ক্রিকেটার, আপনার আইডল, আপনি তাকে বহু লক্ষ লক্ষ ছেলে সাকিবের মতো হতে চেয়েছে। তো ওইখানে হয়তো এক্সপেকটেশনটা ছিল যে সাকিব কেন নীরব থাকবে, মাশরাফি কেন নীরব থাকবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটাতে আমি বিস্মিত হয়নি। এখন সাকিব ওইখানে ঘুরে বেড়াচ্ছে, ওই ঘুরে বেড়াটা গোপন রাখলেও হইতো, এমন না যে ওইটার জন্য সবাই একটা ঘরে বসেছিল, অনেকেই যে যার মতো তার মতো কাজ করেছে। ওই সময় তিনি একটা ছবি পোস্ট করেছিলেন যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, সেটা হয়তো না করলেও পারতেন। এখন নিশ্চয়ই উনিও বুঝতেছেন। সাকিব আল হাসান বাংলাদেশের সকলের প্রিয় একজন খেলোয়াড়। যখনই সে রাজনীতিতে এসেছে, আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের একটি অংশের হয়ে গেছে, যেটা আমি আজও মেনে নিতে পারি না। রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নাই, সাকিবের গল্পে আমার মনে হয় না এখনো শেষ হয়েছে। ইউ নেভার নো। সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সেটা হয়নি। সেটা আমার জন্য একটা খেতে, কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়, একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। নক্ষত্রেরও একদিন পতন হয়, তারাদেরও একদিন সরে যেতে হয়। মহাকাব্যের পাতাও একটা সময় ফুরিয়ে আসে। সাকিব নামের যে মহাকাব্য বাংলাদেশ ক্রিকেটে এসেছিল, সেই মহাকাব্যটা হয়তোবা ফুরিয়ে এসেছে। আজ থেকে বহু বছর পরেও হয়তোবা বাংলাদেশের পরবর্তী প্রজন্ম সাকিবকে খুঁজে নেবে বইয়ের পাতায় কিংবা বিশ্বসেরাদের কাতারে। সাকিব থেকে যাবেন। আমরা মোটে 3 অধ্যায়ে সাকিবের এই গল্প শেষ করলেও আপনাকে মনে রাখতে হবে, সাকিব নামের মহাকাব্যে শেষ বলে কিছু নেই। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.